আজকের আলোচনার বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায়। তার প্রত্যেকটি কাব্যগ্রন্থ, তার উপন্যাস, প্রত্যেকটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে তথ্যবহুলভাবে। অর্থাৎ এসএলএসটি সিলেবাস, মাদ্রাসার সিলেবাসে রয়েছে, যতটা প্রয়োজন ঠিক ততটা এখানে আয়োজন করা হয়েছে। ভিডিওটি আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখুন, অর্থাৎ পুরোটা দেখুন এবং ডিসপ্লের দিকে চোখ রাখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তার একটু অন্তত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি পুরো দেখুন। চলো ডিসপ্লের দিকে চোখ রাখুন। দেখুন, শক্তি চট্টোপাধ্যায় জন্ম 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের বহুরু গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। পরিবার এবং তাছাড়া দু চারটে এখানে একটু কথাগুলো দেখে নেব। পিতার নাম হচ্ছে বামানাথ চট্টোপাধ্যায়, মায়ের নাম কমলা চট্টোপাধ্যায়, স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়। এখানে দুটো তথ্য রেখেছি এই কারণে, কবির প্রিয় বই চাঁদের পাহাড় প্রত্যেকেই জানেন যে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। আর প্রিয় কবি রাইনার মারিয়া রিলকে, কবির হচ্ছে প্রিয় কবি। ডাকনাম, কবির ডাকনাম শক্তি, আবার কবির পুরো নাম হচ্ছে শক্তিনাথ চট্টোপাধ্যায়। অনেকেই হয়তো জানেন না যে কবির পুরো নামটা কি, শক্তিনাথ চট্টোপাধ্যায় ছদ্মনাম। তিনি মূলত 3টি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। একটা হচ্ছে স্ফুলিঙ্গ সমাদ্দার, দুনাম হচ্ছে অভিনব গুপ্ত। এই ছদ্মনামটি কিন্তু আরেকজন সাহিত্যিক এই ছদ্মনাম নিয়ে সাহিত্য রচনা করতেন, তিনি হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আরেকটা হচ্ছে রূপচাঁদ পক্ষী, এই ছদ্মনামে কবি রূপকথার কলকাতা নামক প্রবন্ধ সংগ্রহটি রচনা করছেন। আত্মপ্রকাশ বা প্রথম কবিতা হচ্ছে জম। এটি প্রকাশিত হচ্ছে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা, চৈত্র 1362 বঙ্গাব্দে এটি প্রকাশিত হচ্ছে। তাহলে প্রথম আমরা কবিতা পেলাম, প্রথম কাব্যগ্রন্থ নাম হচ্ছে হে প্রেম হে নৈশব্দ, আর প্রথম উপন্যাস হচ্ছে কুয়োতলা। নিজের পরিচয় কীরকম একটা বিষয় দেখুন। অসামাজিক, সংসারী, সন্ন্যাসী, রোমান্টিক, বোহেমিয়ান বলে নিজের পরিচয় দিতেন এই কবি। কবির উক্তি হচ্ছে বুকে বালিশ চেপে লেখা আমার অভ্যেস। এটা হচ্ছে কোন কবির উক্তি দিয়ে বলতেই পারে। সম্পাদিত পত্রিকা, তিনি কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন দেখুন, নবোদয়, এটি হচ্ছে হাতে লেখা পত্রিকা। এছাড়া হচ্ছে বহির্শিখা, কবিতা সাপ্তাহিকী, সাপ্তাহিক বাংলা কবিতা। এবার একটু তার মৃত্যু দেখে নিই। 1995 সালের 23শে মার্চ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিটি কাব্যগ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এবার একটু করে নেব। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, এটি তার হচ্ছে প্রকাশকাল মার্চ 1961। এটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এবং এইগুলো তার প্রত্যেকটা কবিতাগুলো, এই কাব্যের কবিতাগুলো প্রায় 2 বছর আগে লিখেছিলেন। নামকরণ, যে কবি প্রথমে এই কাব্যের নাম ভেবেছিলেন জম, তারপর নিকষিত হেম, তারপর কেলাসিত স্ফটিক, 3বার নাম পরিবর্তন করে সবশেষে নাম রাখলেন হে প্রেম হে নৈশব্দ। এটা আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট তথ্য, আপনারা লিখে রাখবেন। প্রচ্ছদ অঙ্কন পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়, মোট কবিতার সংখ্যা 72। এখানে প্রচ্ছদ শব্দটা বা প্রচ্ছদ কে কেছে লিখলাম এই কারণে, কখনো কোনো প্রথম তো তার জন্য হয়তো দিতে পারে। আর উৎসর্গ কাকে উৎসর্গ করছেন? প্রিয়তমা সুন্দরী তমারে, যে আমার উজ্জ্বল উদ্ধার। একটা বিশেষ জিনিস এটা দেখুন, উৎসর্গের উদ্ধৃতিটি বুদ্ধদেব বসুর বোদলেয়ারের অনুবাদ থেকে কবি নিয়েছেন। তাহলে হে প্রেম হে নৈশব্দ কাব্যের উৎসর্গ পত্রটি কার কবিতা থেকে নিয়েছেন? তাহলে আমরা পেয়ে যাচ্ছি বুদ্ধদেব বসুর থেকে নিয়েছিলেন। এরপর হচ্ছে ধর্মে আছো জিরাফেও আছো, এটা হচ্ছে আরেকটি কাব্যগ্রন্থ, একটু দেখে নিই। এটা প্রকাশকাল কিন্তু অক্টোবর 1965, আশ্বিন 1372 বঙ্গাব্দে। এটি কবি দ্বিতীয় কাব্যগ্রন্থ। মোট কবিতার সংখ্যা 85। প্রচ্ছদ অঙ্কন করছে নিতাই ঘোষ। আর বিখ্যাত একটি কবিতা হচ্ছে অবনী বাড়ি আছো। এবং এই কবিতায় কি হচ্ছে, ওয়াল্টার ভিলাথিয়ারের দ্য লিসেনার কবিতা ছাপাত ঘটেছে, ভীষণ ইম্পর্টেন্ট। এই কাব্যটি উৎসর্গ করছেন আধুনিক কবিতা দুর্ভেদ্য পাঠকের হাতে। পরীক্ষা আপনাদের দিতে পারে যে আধুনিক কবিতা দুর্ভেদ্য পাঠকের হাতে এই উৎসর্গপত্রটি কার, কোন কাব্যের? বিষয় হচ্ছে, এই কাব্যের বিষয় হচ্ছে প্রেম ও প্রকৃতি, এই কাব্যের মূল বিষয়। তারপরে অনন্ত নক্ষত্রবিধি তুমি অন্ধকারে, এটি হচ্ছে প্রকাশকাল জুলাই 1966। তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি আসলে একটি দীর্ঘ কবিতা, এই গ্রন্থটি আসলে একটি দীর্ঘ কবিতা। রচনাস্থান জলপাইগুড়িতে, কবি অমিতাভ দাশগুপ্তের বাড়িতে বসে একদিনেই কবি এই কাব্যটি লিখছেন। তাহলে কার বাড়িতে বসে লিখছেন? তাহলে পেয়ে যাচ্ছে অমিতাভ দাশগুপ্তের। উৎসর্গ হচ্ছে মঞ্জু ও সুরজিতের করকমলে। আর প্রকৃতি ও পর্যটকের মিলন ঘটেছে এই কাব্যে। এখানে আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হবে, কারণ অনেকগুলো তথ্য, অর্থাৎ তিনি যত লিখেছেন সবগুলোই কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে, কারণ কখন কোনটা থেকে প্রশ্ন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তার জন্য আপনাদের একটু অন্তত ভিডিওটি দেখতে হবে, বিস্তারিতভাবে দেখতে হবে, কারণ এসএলএসটি তো কখন কীভাবে আসবে তার নিশ্চয়তা নেই। তার জন্য আপনাদের ভিডিওটি পুরোটা দেখুন। পরের আরেকটি হচ্ছে পুরানো সিঁড়ি, প্রকাশকাল আনুমানিক 1967। কাব্যটিতে মোট 16টি কবিতা রয়েছে। আপনাদের আরেকটা জিনিস জানি যে ভিডিওটি কিন্তু আমি পুরোটা
পুরো তথ্য রাখবো, আপনারা যতটা পারবেন দেখবেন। আশা করবো যারা পুরোটা দেখবেন না তারা মিস করে যাবেন, কারণ এখানে অনেক তথ্য রয়েছে। সোনার মাঝে খুন করেছি আরেকটি কাব্যগ্রন্থ, প্রকাশকাল জুলাই 1967, উৎসর্গ মীনাক্ষী অর্থাৎ তার স্ত্রী। প্রচ্ছদ অঙ্কন করছেন পূর্ণেন্দু পত্রী, কারণ এখানে প্রচ্ছদ কিছু কিছু রেখেছি কারণ কখনো কখনো দিয়ে থাকতে পারে। এই বইটির নামকরণ করছেন কবি বিরাম মুখোপাধ্যায়। একাকিত্ব, বিচ্ছিন্নতাবোধ ও মৃত্যু ভাবনা এই কাব্যের অন্যতম বিষয়। এরপর হচ্ছে হেমন্ত অরণ্যে আমি পোস্টম্যান, প্রকাশকাল মার্চ 1969, উৎসর্গ সুধেন্দু মল্লিক বন্ধুবর্ষকে। আর বেদনা, আত্মগ্লানি, নিঃসঙ্গতাবোধ কবিকে বিষণ্ণ করে তুলেছেন, অর্থাৎ এই কাব্যের মূলই একটা বিষয় ধরতে গেলে হেমন্ত অরণ্যের পোস্টম্যানের বিষয় এখানে একটা জিনিস। এরপর হচ্ছে 2-4টে আমরা কাব্যগ্রন্থ নয়, এখানে প্রত্যেকটা কাব্য সম্পর্কে আমরা দেখব। চতুর্দশপদী কবিতাবলী মে 1970, প্রকাশকাল, সনেট সংখ্যা 101টি। এটি কিন্তু উৎসর্গ করছেন মাইকেল মধুসূদন দত্তকে। এবার দ্রুত আমরা একটু পড়ে নেব, কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের পড়া দরকার বা জানা দরকার আছে কী কী লিখেছেন। পাড়ের কাঁথা, মাটির বাড়ি, নভেম্বর 1971, এটি হচ্ছে প্রকাশকাল। ব্যাকেটাগুলো প্রকাশকাল। উৎসর্গ হচ্ছে যোগব্রত চক্রবর্তীকে। আর হচ্ছে প্রভু নষ্ট হয়ে যায়, এটি আগস্ট 1972, প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রী। উৎসর্গ হচ্ছে স্বাতী আর সুনীলের জন্য, অর্থাৎ স্বাতী বলতে স্বাতী গঙ্গোপাধ্যায় আর সুনীল মানে সুনীল গঙ্গোপাধ্যায়। আপনাদের এতগুলো জিনিস জানানো, কারণ এগুলো আপনাদের জানতে হবে। হয়তো প্রভু নষ্ট হয়েছে কার লেখা কাব্যগ্রন্থ হয়তো অনেকেই জানেন না, তো তখন সেইগুলো হয়তো সংশয় দেখা দেবে, তার জন্য এই কাব্যের সংশয় নিঃসঙ্গতার পাশাপাশি কবি প্রেমের কথাও বলেছেন। পরের কাব্য হচ্ছে সুখে আছি, 15 এপ্রিল 1974। এগুলো কিন্তু প্রকাশকাল, প্রত্যেকটা ব্যাকেটে কিন্তু প্রকাশকাল বলে রাখলাম। উৎসর্গ সুনন্দা আর অমিতদার জন্য, সুনন্দাকে আর অমিতদা এখানে অলরেডি লেখাই আছে। তারপর ঈশ্বর থাকেন জলে, মে 1975। ছলনা, ছায়া, ছলনা, নিয়তির প্রসঙ্গ উঠে এসেছে এই কাব্যটিতে। উৎসর্গ হচ্ছে রুবি ও শেখরকে, রুবি বলতে শ্যামলী বসু এবং শেখর বসুকে। তারপরে জ্বলন্ত রুমাল, মে 1975, উৎসর্গ নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। অস্ট্রিয়ার গৌরবহীন একা, এটার প্রকাশকাল মে 1975। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এই কাব্যটি লেখা। প্রচ্ছদ অসিত পাল, উৎসর্গ গীতা ও পার্থসারথী চৌধুরী, গীতা মানে গীতা চৌধুরী আর হচ্ছে পার্থসারথী চৌধুরীকে। ছিন্ন বিচ্ছিন্ন, অক্টোবর 1975, প্রকাশকাল। অঙ্কন করছেন পূর্ণেন্দু পত্রী, শ্রী সাগরময় ঘোষকে উৎসর্গ করছেন। এটা হচ্ছে দেশ পত্রিকার সম্পাদক। সুন্দর এখানে একা নয়, জুন 1976, মানুষ এবং মানুষের সংকট ও তার স্বরূপের নানা প্রসঙ্গ উঠেছে এটাতে, অর্থাৎ এই কাব্যগ্রন্থে। আর অঙ্কন পূর্ণেন্দু পত্রী। উৎসর্গ হচ্ছে কৃষ্ণা মুকুলকে, অর্থাৎ কৃষ্ণ গুহ আর হচ্ছে মুকুল গুহকে। তারপরে আমি ছিঁড়ে ফেলি ছন্দ তন্তুজাল, ডিসেম্বর 1976, নকশাল আন্দোলনের কথা উঠে এসেছে এই কাব্যে। প্রচ্ছদ পূর্ণেন্দু পত্র এবং উৎসর্গ শ্রী ও শ্রীমতী পার্থ মুখোপাধ্যায়কে। প্রত্যেকটি কাব্য অর্থাৎ 40টার উপর তিনি কাব্য লিখেছেন, আরও অসংখ্য জিনিস লিখেছেন, সেইগুলো আপনাদের জানানোই এখানে কিন্তু মূল বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু আনুষঙ্গিক তথ্য। এই আমি যে পাথরে, অগস্ট 1977, প্রকাশকাল। প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রী। উৎসর্গ মীনা আর শীতলকে, মীনা চৌধুরী ও শীতল চৌধুরীকে। তারপরে কবিতার তুলো উড়ে, মার্চ 1977, প্রকাশকাল। বিষয় দেশকাল, রাজনীতি ও মানুষের নানা বিষয়। উৎসর্গ হচ্ছে নাসিম আর রশিদ কে। পরে আরেকটি দেখে নিন, হেমন্ত যেখানে থাকে, 18 এপ্রিল 1977, উৎসর্গ কবিতা ও বিমলের জন্য। তারপরে পাতাল থেকে ডাকছি, এটি হচ্ছে এলেজির কাব্য। বুদ্ধদেব বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি এই কাব্যটি রচনা করছেন, এবং উৎসর্গ হচ্ছে প্রিয়ব্রত চট্টোপাধ্যায়কে। পরে কাব্য হচ্ছে উড়ন্ত সিংহাসন, ফেব্রুয়ারি 1978, বাল্যকালের হারানো অনুভব কাব্যের মূল বিষয়। অঙ্কন করছেন প্রচ্ছদ পূর্ণেন্দু পত্র এবং হিমানীশ গোস্বামীকে তিনি এটি উৎসর্গ করছেন। পরের কাব্য আমরা পাচ্ছি মানুষ বড় কাঁদছে, এটি হচ্ছে আগস্ট 1978, উৎসর্গ সুমিত্রা ও নিত্যপ্রিয়কে। সুমিত্রা মানে সুমিত্রা ঘোষ এবং নিত্যপ্রিয় ঘোষকে। ভালোবেসে ধুলোয় নেমেছি, ডিসেম্বর 1978, এটি হচ্ছে দেবকুমার বসু এবং শ্রীমতী বসুকে। কে ছিলেন এগুলো দেখে নিন। পরশুরামের কুঠার, অনেকেই হয়তো এটা জানতে পারে বা অনেকে হয়তো নাও জেনে থাকেন, এটা হয়তো অনেকেই ভাববেন অন্য ধরনের রচনা, কিন্তু আসলে এটি কাব্যগ্রন্থ। ফেব্রুয়ারি 1978, পূর্ণেন্দু পত্রী। অঙ্কন করছেন প্রচ্ছদ। উৎসর্গ হচ্ছে দিব্যেন্দু, অর্থাৎ দিব্যেন্দু পালিতকে। তারপরে ভাত নেই পাথর রয়েছে, এর প্রকাশকাল জুলাই 1979। মনীষা আর দেবাশিসকে, মনীষা দেবাশিস কে ছিল একটু লেখা আছে এখানে, দেখে নেবেন। তারপরে আমাকে দাওকুল, 14 মার্চ 1980 সালে। এই কাব্যের বিষয় বস্তু হচ্ছে মৃত্যু ভাবনা, এই কাব্যের মূল বিষয়। তারপরে আমি চলে যেতে পারি, এটা এপ্রিল 1980 সালে প্রকাশকাল। চাইবাসার কাহিনী কবিতাগুলির মধ্যে পাওয়া যাচ্ছে। এই চাইবাসা কিন্তু কবির হচ্ছে একটা প্রিয় স্থান। তারপরে মন্ত্রের মতন আমি আছি, বৈশাখ 1387। জীবনের প্রতি ভালোবাসা, উদাসীনতা এবং এই দ্বৈরথ কাব্যের মূল বিষয় হচ্ছে প্রকাশ পেয়েছে। অঙ্কন পূর্ণেন্দু পত্রী। উৎসর্গ হচ্ছে রফিক আজাদকে।
তারপরে হচ্ছে অঙ্গুরি তোর হিরণ্যজল, জুলাই 1980, এটা প্রকাশকাল। প্রচ্ছদ পুনেন্দু পত্রী, উৎসর্গ শিখা অতীনকে। শিখা আর অতীনকে এখানে লেখা আছে আমি একা বড় একা, মে 1980। তবে এখানে আরেকটি বই পেয়েছি 1981, তো এখানে দ্বিমত রয়েছে। উৎসর্গ হচ্ছে দীর্ঘদিন স্থায়ী লাচ্চু দাকে, অর্থাৎ রথীন ভট্টাচার্যকে। প্রচ্ছন্ন দেশ, এটি আরেকটি কাব্যগ্রন্থ, জানুয়ারি 1982। প্রচ্ছদ অঙ্কন করছে পুনেন্দু পত্রী, উৎসর্গ হচ্ছে ডক্টর কালীকৃষ্ণ চট্টোপাধ্যায়কে। অনেকের মতো কিন্তু ফাঁকি দিয়ে নয়, আমি এখানে চাইছি প্রত্যেকটা জিনিস আপনারা একটু দেখুন ধৈর্য ধরে, তাহলে আপনার প্রত্যেকটা রচনা নাম পাবেন, আর রচনাগুলো দিয়ে কখনো কখনো পরীক্ষা দিতে হবে। হয়তো দিয়ে দিল যে প্রচ্ছন্ন স্বদেশ কার লেখা। তারপরে যেতে পারি কিন্তু কেন যাব, মার্চ 1982 প্রকাশকালে। এই কাব্যটি ইংরেজি এবং মৈথিলি ভাষায় অনুদিত হয়েছে। উৎসর্গ ম্যাডাম আর সুবোধকে, ম্যাডাম বলতে শিপ্রা দাস আর সুবোধ বলতে সুবোধ দাসকে। 1983 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। এছাড়া হেসাডি শান্তিনিকেতন ভ্রমণের কথাও পাওয়া যাচ্ছে এই কাব্যে। তারপরে কোথাকার তরবারি কোথায় রেখেছে, এটা হচ্ছে এই কাব্যে প্রকাশকাল 1983। একাকিত্ব, অসহায়তা ও সকলের মাঝে থেকে একা থাকা, এই বেদনায় ভাষা পেয়েছে এই কাব্যটিতে। উৎসর্গ হচ্ছে সমরেশদা টুনির দিকে, অর্থাৎ সমরেশ বসু এবং ধরিত্রী বসুকে। তারপরে কক্সবাজারে সন্ধ্যা, এটা চট্টগ্রামের অতিথি নিবাসের স্মৃতি বিজড়িত কাহিনী রয়েছে এই কাব্যে। আর এটার প্রকাশকাল 1984। উৎসর্গ শ্যামলী বৌদি আর সেবা দাকে, অর্থাৎ শ্যামলী গুপ্ত এবং সেবাব্রত গুপ্তকে। ও চিরপ্রণম্য অগ্নি, এটি একটি প্রকাশকাল 1985। মুনমুন আর সৌমিত্রকে, মুনমুনকে আর সৌমিত্র লেখা আছে। সন্ধ্যায় সে শান্ত উপহার, আগস্ট 1986-তে। এটি হচ্ছে 6টি কাব্যনাট্য এবং 5টি দীর্ঘ কবিতার সংকলন। আসলে এটি হচ্ছে নিরুদার জন্য, অর্থাৎ নিরোদ মজুমদারকে উৎসর্গীকৃত। পরের কাব্য হচ্ছে এই তো মর্মর মূর্তি, জানুয়ারি 1987। নকশাল আন্দোলনের কথা উঠে এসেছে এই কাব্যে। উৎসর্গ কাকলি ও বুলুকে। দেখা যাচ্ছে বিষের মধ্যে সমস্ত শোক, প্রকাশকাল মে 1987। ঝুমা আর আলোকে, অর্থাৎ কে ঝুমা আর কে আলো এখানে লেখা আছে। তারপরে আমাকে জাগাও, এটি হচ্ছে 1989 খ্রিস্টাব্দের প্রকাশকাল। উৎসর্গ হচ্ছে অশেষ চট্টোপাধ্যায়কে। পরে কাব্যগ্রন্থ হচ্ছে ছবি আঁকে ছিঁড়ে ফেলে, জানুয়ারি 1991 সালে এটা প্রকাশকাল। ভারত চীন যুদ্ধের পটভূমিতে সমকালীন যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে এই কাব্যে। হয়তো আপনাদের পরীক্ষা দিতে পারে যে ভারত চীন যুদ্ধের পটভূমিতে সমকালীন যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যে। 2টি এলিজি ধর্মী কবিতা রয়েছে এই কাব্যে। একটা হচ্ছে অত্যাগ সহন, এটি আসলে যোগব্রত চক্রবর্তী স্মৃতিতে রচিত। আরেকটা হচ্ছে খৈরি আমার খৈরি, এটা হচ্ছে উড়িষ্যার খৈরি বাঘিনীর কথা স্থান পেয়েছে কবিতাটি। উৎসর্গ হচ্ছে মীরা ও সমরকর্তা মীরা মানে মীরা সেনগুপ্ত এবং সমরেন্দ্র সেনগুপ্তকে। 2012 সালে এই কাব্যগ্রন্থের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করছেন। 41তম কাব্যগ্রন্থ পাতালে টেনেছে আজ, জুলাই 1991। উৎসর্গ হচ্ছে প্রয়াত শিল্পী দেবদাস স্মরণে। তারপরে জঙ্গলে বিষাদ আছে, জানুয়ারি 1994। এই কাব্যের মূল সুর হচ্ছে বিষাদ এবং এটি তার মৃত্যুর আগে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। এবং ভিক্টোরিয়া আর ভাস্করকে, অর্থাৎ ভিক্টোরিয়া দত্ত এবং ভাস্করকে তিনি উৎসর্গ করছেন। তাহলে এইগুলো ছিল তার এতগুলো কাব্যগ্রন্থ, অর্থাৎ 41টি কাব্যগ্রন্থ এখানে উল্লেখ করলাম এই কারণে, কারণ কোনো একটা কাব্যগ্রন্থ দিয়ে বলতে এটা কার লেখা, তখন আপনারা হয়তো অনেক সময় নাও পারতে পারেন। যৌথভাবে তিনি অনেক সময় কাব্য রচনা করছেন। দেখুন রচনার নাম, প্রকাশকাল, কার সঙ্গে যুগ্মভাবে এবং প্রাসঙ্গিক তত্ত্ব। দেখুন 3 তরঙ্গ, এটা হচ্ছে ডিসেম্বর 1965, অগ্রহণ 1372। এটি কার সঙ্গে, মলয়শঙ্কর দাশগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায় ও অলোক রঞ্জন দাশগুপ্তের সঙ্গে তিনি যৌথভাবে লিখছেন। এবং শক্তি চট্টোপাধ্যায়ের 4টি নাতি দীর্ঘ ক্ষুদ্র কবিতা আছে এটাতে। আরেকটা হচ্ছে এখন রাখাল বাণী প্রিয়র জন্য শাশ্বত স্বীকারোক্তি, এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশকাল সেপ্টেম্বর 1971। উৎসর্গ করছেন কবি জীবনানন্দ দাশের স্মৃতির উদ্দেশ্যে। আরেকটা হচ্ছে যুগলবন্দি, আগস্ট 1972। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি এটা লিখছেন এবং উৎসর্গ করছেন দুজনের প্রিয় বন্ধু সুনন্দ গুহ ঠাকুরতাকে। আর একটি হচ্ছে সুন্দর রহস্যময়, এটি সেপ্টেম্বর 1980। এটা কার সঙ্গে লিখছেন, নীরদ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একত্রে, কাউকে উৎসর্গ করছেন না। পরে হচ্ছে 100 বছরের শ্রেষ্ঠ নিগ্রো কবিতা, এটার প্রকাশকাল দেখে নিন, নভেম্বর 1980। কার সঙ্গে লিখছেন, শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহর সঙ্গে। আর উৎসর্গ তরুণতম আফ্রো আমেরিকান কবিদের প্রতি উৎসর্গীকৃত, এটা উৎসর্গ করছেন। এবার শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং তার সম্পর্কে প্রাসঙ্গিক কিছু তথ্য দেখে নিই। কুয়োতলা একটি তার উপন্যাস, এটি হচ্ছে প্রথম উপন্যাস, 1961 সালে লেখা, এটি তার প্রথম প্রকাশিত। নিরুপমের জন্ম থেকে বেড়ে ওঠার কাহিনী আছে উপন্যাসে। উৎসর্গ শ্রীমতী বেলা রায়চৌধুরী ও শ্রী সমীর রায়চৌধুরীকে।
আরেকটি উপন্যাস হচ্ছে লুসি আরমানির হৃদয় রহস্য, জুন 1966 প্রকাশকাল। উপন্যাসে তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে রচনা করছেন। মুর্শিদাবাদে ভ্রমণকালে লুসির কাহিনী শুনে তিনি এটি রচনা করছেন। ভীষণ ইম্পর্টেন্ট উৎসর্গ, যার মুখের কথায় উপন্যাসের হারানো পাণ্ডুলিপি ফিরে পেয়েছি, সেই মুখরা মীনাক্ষী বিশ্বাসের করকমলে। তারপরে আরেকটি উপন্যাস হচ্ছে হাই সোসাইটি, অক্টোবর 1968, কলকাতার নাগরিক সমাজের চিত্র, মানুষের একাকিত্ব এই উপন্যাসে দেখানো হয়েছে। ম্যাক্সিমাম আমি একটা যেটা পড়তে গিয়ে দেখলাম যে শক্তি চট্টোপাধ্যায় অনেক রচনায় সবসময় একাকিত্ব বোধটা কাজ করছেন। আরেকটা হচ্ছে অবনী বাড়িয়েছে, এটা আগস্ট 1973, উৎসর্গ সুভাষ মুখোপাধ্যায়কে। এটি উপন্যাস দুজন একাকী, আগস্ট 1974, এটি উৎসর্গ নিখিলকে, নিখিল বলতে শ্রী নিখিল মুখোপাধ্যায়কে। তারপরে হৃদয়পুর, অগস্ট 1974 সালে প্রকাশকাল। উৎসর্গ হচ্ছে নন্দিতা শ্যাম লেন্দুকে। তারপরে আমি চলে যাচ্ছি, এটি আগস্ট 1976, এটি হচ্ছে মিনতি এবং তারাপদকে উৎসর্গ করছেন। তারপরে কিন্নরনী, এটা হচ্ছে দ্বিতীয় চাইবাসা ভ্রমণের কাহিনী নিয়ে রচিত, এটা আত্মজীবনীমূলক উপন্যাস। প্রচ্ছদ অঙ্কন করছে পূর্ণেন্দু পত্রী, উৎসর্গ হচ্ছে শান্তি আর কুকুকে। তারপরে 9 নম্বর উপন্যাস দাঁড়াবার জায়গা, মে 1986 সালে, এটিও কবির প্রথম চাইবাসা ভ্রমণের কাহিনী বিধৃত হয়েছে। এখানে উষা আর বিটুকে তিনি উৎসর্গ করছেন। আর 10 নম্বর অর্থাৎ শেষ উপন্যাস হচ্ছে বিবি কাহিনী, এটি অগস্ট 1986 প্রকাশকাল, এটি তার শেষ প্রকাশিত উপন্যাস। মায়া আর সমীরকে উৎসর্গ করছেন। মায়া আর সমীরকে, এগুলো সব কিন্তু ব্যাকেটে লেখা আছে। এবার ছোটো গল্প, কিন্তু তিনি কিছু ছোটো গল্প লিখেছেন, সেগুলো একটু দ্রুত পড়ে নিই। মৃতের সহিত সাক্ষাৎকার, তারপরে রক্তের ভিতরে খেলা, তারপরে অবজারভেটরি, তারপরে দীননাথের টিকে থাকার কাহিনী। এই গল্পটা অর্থাৎ অবজারভেটিভ গল্পটা হচ্ছে দীননাথের টিকে থাকার কাহিনী। তারপরে তিস্তা টাইগার, তারপরে প্রীতিভাজনেশু, তারপরে সাপের খোলস, তারপরে পাগল হতে আসা, তারপরে বদ্ধভূমি। অনেকগুলো, তিনি আসলে কবি হয়ে অনেক ছোটো গল্প লিখেছে বলে সেগুলো উল্লেখ করেছে। কালো ঘোড়া, এটা কিন্তু ফলতার পূর্ব ইতিহাস বর্ণিত হয়েছে এই গল্পে। তারপরে ঘরে বাইরে, অনেকে হয়তো জানেন না যে ঘরে বাইরে এটি তার ছোটো গল্প রয়েছে, এটি কিন্তু রূপক গল্প। তারপরে মাধবের অন্তর্ধান, তারপরে ঈশেন, তারপরে নিজস্ব, তারপরে দুদিনের দেবশিশু, তারপরে মশারি। এই মশারি গল্পে কিন্তু সাঁওতাল পরগনা অঞ্চলের বর্ণনা রয়েছে। তারপরে এই অশোক, তারপরে বস্ত্রে বৈরাগী রং, এই গল্পে বাউল বৈরাগীদের কথা ফুটে উঠেছে। তারপরে বেলা কত বড়, তারপরে উটের গ্রীবা, তারপরে সহোদর। এই সহোদরের পরে হচ্ছে 3 অনুপস্থিত, এটি পীতাম্বর ও মিনতির কাহিনী গড়ে উঠেছে এই কাহিনীতে। তারপরে হলুদ পোড়া, তারপরে শখের যাত্রা, অর্জুন বিষাদ, তারপরে প্রেমে উপেক্ষিতা। এই প্রেমে উপেক্ষিতার প্রকাশকাল হচ্ছে 1373, রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তিনি লিখছেন এবং 4টি ব্যর্থ প্রেমের কাহিনী গড়ে উঠেছে। তার কিছু প্রবন্ধ আমরা পাচ্ছি, প্রবন্ধ সংগ্রহ, সেইগুলো একটু আমরা দেখে নিই, খুব দ্রুত আলোচনা করব। রূপকথার কলকাতা, প্রকাশকাল আগস্ট 1965, এটি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে লেখা একমাত্র প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থের বিষয় হচ্ছে ইতিহাসের বর্তমান মিশন ও কলকাতা শহরে নানা বর্ণনা, নিজস্ব দৃষ্টিভঙ্গি। পত্রিকায় প্রকাশ, এই রচনাগুলি সবই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রবন্ধের সংখ্যা হচ্ছে 32টি। উৎসর্গ ডক্টর শম্ভুলাল বসাক ও শ্রী দেবকুমার বসুর করকমলে। ভ্রমণ কাহিনী কয়েকটি পাওয়া যাচ্ছে, দেখি। প্রথম একটা হচ্ছে উইক অ্যান্ড ট্যুরিস্ট গাইড, প্রকাশকাল মে 1972, উৎসর্গ নিরুদ্দেশ যাত্রার প্রথম সঙ্গী সন্দীপন চট্টোপাধ্যায়কে। তারপরে দ্বিতীয় হচ্ছে রূপকথার কলকাতা সম্পর্কে আলোচনা এবং পুরনো কলকাতার সঙ্গে তার দেখা কলকাতার তুলনা করা হয়েছে এই গল্পে। তারপরে হচ্ছে চলো বেরিয়ে আসি, প্রথম খণ্ড 1977, দ্বিতীয় খণ্ড 1980 সালে। তারপরে জঙ্গলে পাহাড়ে 1985 সালে। আর তারপরে ভ্রমণ, এগুলো হচ্ছে তার কিন্তু ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। হয়তো পরীক্ষা দিতে পারে যে ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি। তারপরে কিশোর সাহিত্য সম্পর্কে কিছু পাওয়া যাচ্ছে, দেখুন। খৈরি আমার খৈরি, প্রকাশকাল, এগুলো কিন্তু তার কিশোর সাহিত্য, সেপ্টেম্বর 1976, এটি তার লেখা একটি শিশুতোষ অরণ্য ভ্রমণের স্মৃতিকথা। প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রী, তিনি উৎসর্গ করছেন তিতি তাতারের জন্য, অর্থাৎ তিতিকে কন্যা তিতি চট্টোপাধ্যায়, আর পুত্র হচ্ছে আনন্দরূপ চট্টোপাধ্যায়। চলো তিতির সঙ্গে, এটা প্রকাশকাল আনুমানিক 1978, এটি তার লেখা একটি শিশুতোষ অরণ্য ভ্রমণের স্মৃতিকথা। উৎসর্গ তাতারকে, অর্থাৎ আনন্দরূপ চট্টোপাধ্যায়, তার এক পুত্র। তারপরে হাতি ধরিয়ে নায়ার, এটা হচ্ছে প্রকাশকাল জানুয়ারি 1986, এটি তার একমাত্র প্রকাশিত গল্পগ্রন্থ। বুবু আর পাপ্পুকে এখানে লেখা আছে। তারপরে ছড়া সংগ্রহ, তিনি কিছু ছড়া সংগ্রহ করেছেন, একটা হচ্ছে পুণ্যিপুকুর পুষ্করিণী, মার্চ 1982। তারপরে আরেকটি ছড়ার সংগ্রহ হচ্ছে মিষ্টি কথায় বৃষ্টিতে নয়, এটা সেপ্টেম্বর 1985, উৎসর্গ তিতি এবং তাতারকে। তারপরে সেরা ছড়া, এপ্রিল 1974 সালে প্রকাশ, উৎসর্গ হচ্ছে কমলিলতা, বাবুই, বুবু ও পাপ্পাকে। তারপরে বড় ছড়া, এটা নভেম্বর 1984, সত্যেন মৈত্রের অনুরোধ রচনা, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে পরীক্ষা দিতে পারে বড় ছড়া কার অনুরোধে লিখছেন, সত্যেন মৈত্রের অনুরোধে, এবং এইখানে ছড়া রয়েছে 16টি। তিনি কিছু কাব্যনাট্য লিখেছেন, সেই কাব্যনাট্যগুলো একটু দেখে নিই। কয়েকটি কাব্যনাট্য বলতে 8টি পাওয়া যাচ্ছে। একা গেল, তারপরে 22 বছর পরে, তারপরে একাকী, স্বীকারোক্তি, তারপরে জন্মদিনে মঞ্চে যাওয়া যায়, তারপরে মনে রেখো কিছুক্ষণ। এগুলো আপনাদের পরীক্ষা দিতে পারে, যেটি কার 22 বছর পরে, এটি কার রচনা বা কী জাতের রচনা, পরীক্ষা দিতেই পারে।
তারপর অনুবাদ গ্রন্থ কিছু তিনি অনুবাদ গ্রন্থ রচনা করেছেন। অনেকটাই ভিডিওটি একটু বড় হবে, একটু আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। গরমের মধ্যে আমাকেই কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে। দেখুন, অনুবাদ গ্রন্থ হচ্ছে অমর খোয়ামের রুবাইদ, এটা এপ্রিল 1969 দুঃখিত, শক্তি চট্টোপাধ্যায় অনুদিত প্রথম কাব্যগ্রন্থ। কাকে উৎসর্গ করছে এখানে লেখাই আছে। তারপরে কালিদাসের মেঘদূত ডিসেম্বর 1972, এটি একটি পূর্ণাঙ্গ অনুবাদ, এটা উৎসর্গ বিজয় মুখোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায় দেখে। তারপরে গালিবের কবিতা জানুয়ারি 1975, এটি শক্তি চট্টোপাধ্যায়ের আয়ান রশিদ খানের সঙ্গে যুগ্মভাবে তিনি অনুদিত করছেন এবং এটা রথিনদাকে অর্থাৎ রথিন সেনগুপ্তকে উৎসর্গ করছেন। পাবলো নেরুদার প্রেমের কবিতা জানুয়ারি 1976 প্রকাশকাল। প্রচ্ছদ পুনেন্দু পত্রী, তারপরে গণেশ দাকে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের কীর্তিবাস পত্রিকার প্রকাশক গণেশচন্দ্রকে তিনি উৎসর্গ করছেন। তারপরে কুমার সম্ভব কাব্য, এটি উৎসর্গ করছেন শ্রী পাচু গোপাল ভট্টাচার্যকে, প্রকাশকাল 1976 মে। তারপরে হাইনের প্রেমের কবিতা জুন 1979, উৎসর্গ হচ্ছে বিক্রময়ন নায়ার বন্ধুবিশ্ব। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো কিছু আমি হয়তো মুখে যদি দু একটা ভুল বেরিয়ে যায়, কিন্তু যেটা লেখা থাকবে সেটাই কিন্তু আসল, এটা আপনাদের জানিয়ে রাখি। লোরকার কবিতা অক্টোবর 1979, এটি শক্তি চট্টোপাধ্যায় অমিতাভ দাশগুপ্তের সঙ্গে তিনি যুগ্মভাবে লিখছেন। আর হচ্ছে উৎসর্গ বাচ্চু দাকে। তারপরে কহলিল জিব্রালের শ্রেষ্ঠ কবিতা সেপ্টেম্বর 1981 প্রকাশকাল, এটি শক্তি চট্টোপাধ্যায় মুকুল গুহর সঙ্গে যুগ্মভাবে লিখছেন। তারপরে হচ্ছে প্রীতিশ নন্দীর কবিতা নভেম্বর 1981 প্রকাশকাল, সুভাষ মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন। তারপরে হচ্ছে মায়াকোভস্কির শ্রেষ্ঠ কবিতা ডিসেম্বর 1981, এটা শক্তি চট্টোপাধ্যায়, সিদ্ধেশ্বর সেন ও মুকুল গুহর সঙ্গে তিনি যৌথভাবে অনুদিত করছেন। উৎসর্গ করছেন অগ্রজ কবি অনুবাদক সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপরে হচ্ছে ডু ইউ নো এলার্জি, এটি এলেজি, এটা হচ্ছে এপ্রিল 1982 প্রকাশকাল, শক্তি চট্টোপাধ্যায় মুকুল গুহর সঙ্গে তিনি যুগ্মভাবে করছেন এবং বুদ্ধদেব বসুকে তিনি উৎসর্গ করছেন। তারপরে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এপ্রিল 1984 দুলুকে তিনি উৎসর্গ করছেন। আমেরিকার ইন্ডিয়ান শ্রেষ্ঠ কবিতা এপ্রিল 1992 উৎসর্গ করছেন হয়তো ওখানেই আসা, শেষ আশা, আমাদের নিত্য পরম্পরা বাঁচার অনন্ত মহিমা অফুরন্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেত্রগ্রাহ্য প্রাণস্পর্শী অনন্ত সম্প। এটা হচ্ছে তার উৎসর্গ। কবির অভিনয়, কবি কিন্তু অভিনয় করেছেন, কি কোথায় অভিনয় করেছে দেখিনি। 1974 খ্রিস্টাব্দে শ্রী পূর্ণেন্দু শেখর পত্রীর পরিচালিত বাংলা সিনেমা ছেঁড়া তমসুকে তিনি কিন্তু অভিনয় করছেন, একমাত্র অভিনয় করছেন। অন্যান্য গ্রন্থ দেখুন, গুপ্তচর গুপ্তচরী অভিনব গুপ্ত ছদ্মনামে রচনা করছেন, এটিতে কিন্তু 6টি গোয়েন্দা কাহিনী রচনা, এটা কিন্তু তার একটা গোয়েন্দা কাহিনী। ফিচার, এটা রচনাকাল 1373 থেকে 74, রূপচাঁদ পক্ষী ছদ্মনামে লিখছেন। আর সাহিত্য সমালোচনা 1962 থেকে 1994 মধ্যে এই অংশে মির্জা গালিবের কবিতা ও রবীন্দ্রনাথের কবিতা বিষয়ে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন। আর স্মৃতিচারণা 1972 থেকে 1994 পদ্ম সম্পর্কে তার অভিমত প্রকাশ করছেন। অনুবাদ গল্প অক্তাভিও পাজের গল্পের অনুবাদ করছেন নীল রঙের ফুলের তোড়া নামে। এগুলো তার উৎসর্গ, কোথা থেকে মানে তথ্যসূত্র কোথা থেকে আমি কাহিনীটা লিখেছি। এখানে ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটি এক প্রকার বোরিং, আমার নিজেরই বোরিং লেগেছে, কিন্তু আপনাদের কতটা সহায় হয়েছে জানি না। আশা করব এর বাইরে শক্তি চট্টোপাধ্যায় থেকে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন, আর ওনাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। প্রচণ্ড গরমের মধ্যে সত্যি কথা বলতে এত বড় একটা ভিডিও বানানো খুব কষ্টকর, ফ্যান বন্ধ রেখে। তো যাক, সামনে পরীক্ষা বলে এগুলো করতে হচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ, এখানে শেষ করছি।